আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি শিক্ষক ও বিএনপি নেতা জনাব মুশাররফ আহমেদ ঠাকুর। জনাব মুশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ মাসুদ ভাই। মুশাররফ ভাই, একটা জিনিস আমি শুরুতে যেটা বলতে চাচ্ছি, আপনি নিজেও তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আমরা কিছুদিন আগে একটা বিভিন্ন রকম নির্বাচন এলেই তো বিভিন্ন রকম জরিপ হয়। এই জরিপ নিয়ে মানে কেউ যে খুব সিরিয়াস হয় তাও না, আবার লোকজন কিন্তু জরিপের যে যে আপনার ওদের যে ডাটাগুলো এগুলো নিয়ে আলোচনাও করে। তো রিসেন্ট যে আজকে যে জরিপটা মাত্র গতকালকে হলো, সেই জরিপটা করেছেন যে প্রতিষ্ঠানগুলো প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং নেগেটিভ, এই তিনটা আহ, সংগঠনের জরিপটা করেছেন এবং এটাকে আপনার জরিপটাকে প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, IILD। তো এই জরিপটা নিয়ে আমার কাছে এই যাবত যতগুলি জরিপ আমি দেখেছি তার মধ্যে এই জরিপটা আমার কাছে সবচেয়ে বেশি কনফিউজিং মনে হয়েছে। এখানে আমি দেখতে পেয়েছি তারা বলতে চাচ্ছে যে ওনারা ভোটারদের মধ্যে করেছেন কয়েক হাজার, প্রায় 20,000 ভোটারের সঙ্গে ওনারা কথা বলেছেন এবং ওনারা দেখতে পেয়েছেন যে তারা কাকে ভোট দিতে চান এই প্রশ্ন করা হলে সেখানে উত্তর পেয়েছেন যে তারা বিএনপি কে ভোট দিতে চায় 34.7%, জামায়াতে ইসলামীকে ভোট দিতে চায় 33.6%। মানে পার্থক্যটা হচ্ছে 1.1%। আর জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি কে ভোট দিতে চায় 7.1%, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় 3.1%। আর এর বাইরে প্রায় 17%-এর মতো মানুষ তারা ভোট কাকে দিবেন এখনো কিছু ঠিক করেননি, এ ধরনের একটা পাওয়া গেছে। তো এখানে আহ, আমি এর আগে কখনো এনসিপি এত ভোট পেতে যাচ্ছে এটা আমি কখনো দেখিনি। আবার এনসিপি ইসলামী আন্দোলনের চেয়েও ডাবলের মতো ভোট পাবে, এটাও আমার কাছে অস্বাভাবিক মনে হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনাকে সে করছি, যে বিএনপি এবং জামাতে ইসলামী ভোটের পার্থক্য মানে এত নেক টু নেক ফাইট, আমার কাছে বুঝতে পারছি না। আপনার কি মনে হয় এটা দেখে? ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। আমি আপনাকে, আপনিও জানেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম জরিপগুলো ভোটের আগে যে হয় এগুলো একটু মতলবি জরিপ হয়। এই মতলবি জরিপ এর পেছনে অনেকগুলো উদ্দেশ্য থাকে। একবার ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল আপনি দেখবেন বলে দিল যে বাংলাদেশে 1.25 কোটি ভুয়া ভোটার আছে। আপনার মনে আছে নিশ্চয়ই কথাটা। জি 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 তো জি। 2006 সালের প্রেক্ষাপটে তখন এখন বাংলাদেশে প্রায় 1.5 কোটি লোক, 1.40 কোটি উপর। 22 সালে 1.40 কোটি এক কোটি 40 লাখ লোক বিদেশে থাকতেন। তো এই কারেন্ট ইয়েটা নাই, ডাটাটা নাই। তো আপনি যদি দেখেন ওই সময়ের যে ডাটাটা, যে 1.40 লক্ষ 50 লক্ষ লোক যদি বিদেশ থাকে, তাহলে প্রথমত এই 50 লাখ লোক ছবি উঠাইতে না পারার কারণে, ছবি উঠে এবং উপস্থিত হইয়া থাম মানে এই আপনার টিপ দিতে না পারার কারণে তো তারা প্রথম বাদ পড়লো। গেল এক। ধরুন আপনার আমরা যারা এই আমাদের রুট যাদের শেকড় যাদের গ্রামে, আমাদের কিন্তু আত্মীয় স্বজন ভোটার লিস্ট যখন মাস্টার সাহেব করতে আসে, গ্রামের মাস্টার সাহেব, তখন মাসুদ কামালের নাম, মুশাররফ ঠাকুরের নামটা দিয়ে দেয়। আবার ঢাকায় ধরুন আমরা ভোটার হয়েছে, এইরকম লোকজনের সংখ্যা আপনি দেখবেন। এবং ধরুন আপনি কিশোরগঞ্জ ইয়াতে ময়মনসিংহে আছে ভোট, মুক্তাগাছায় ভোট আছে, এইরকম লোকের সংখ্যাও নেহায়ত কম না। কারণ তারা মনে করতেন ভোটার লিস্টের নাম থাকা মানে তার যে এখানে বিষয় সম্পত্তি আছে এইটার একটা প্রমাণ। তো এই কারণে তো 2007 সালে যখন ভোটার হলো, ভোটার ইয়ে হলো, এই যে ডাটাবেস করা হলো, তো এখানে প্রায় $83 মিলিয়ন খরচ করা হচ্ছে। তো $83 মিলিয়ন খরচ করে যে ভোটার ডাটাবেস হলো, তারা বললেন 1 কোটি ভোট এই ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ছিল। তো এখন এই যে জরিপটা, এখানে ভুয়া ভোট কোথায় পেলেন উনি? ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে মাইল লাগানোর জন্য, মারামারিটা লাগানোর জন্য এটা
1 কোটি ভুয়া ভোট সে বইলা ছেড়ে দিল। আওয়ামী লীগ এইটা নিয়ে খেলতে শুরু করলো এবং হুলস্থুল, বা আপনি নিজেও জানেন। এখন আমি আপনাকে বলছি যে এইরকম যে জরিপগুলি একটা মতলবী জরিপ হয়, এবং আমার কাছে টোটালি এটা একটা মতলবী জরিপ মনে হচ্ছে। এবং আমি আপনাকে বলছি, আজকেও সকালে আমি কয়েক জায়গায় আলাপ করছি, যেমন ফরিদপুর সদরে আমি আজকে আলাপ করলাম যে কি অবস্থা ভোটের। তো ওরা বললো, ভাই কি বলে, ভোট কোথায়, ভোট কোথায়, কার সাথে ভোট হবে, ক্যান্ডিডেট কোথায়, ওয়ান। নাম্বার টু, আমি জামালপুর এক, দেওয়ানগঞ্জ আলাপ করলাম আমাদের সিনিয়র ফ্রেন্ড রশিদুজ্জামান মিল্লাত, পার্টির কোষাধ্যক্ষ, ওনার সাথে আলাপ করলাম। তো উনি বললো যে ঠাকুর ভাই, আমি করছি, জামাতে ইসলামের যারা ভোটার একেবারেই চিহ্নিত, এই জায়গাতেও আমি ওই যে নাম, ছবি এবং করছি, এই যে কি বলে ভোটার নাম্বার, এটা আরেকটা নতুন নাম্বার ভোটার নাম্বার, এইটা দিয়ে একটা ছোট কার্ড বানাচ্ছি, এই যে ন্যাশনাল আইডি কার্ডের মতো, 1 পেজে 180 গ্রাম বোর্ডের মধ্যে এইটা দিয়ে দিচ্ছি সবাইকে, যাতে টার্ন ওভারটা বেশি হয়। তো আমি বললাম যে আপনি এত নির্ভর, বলে ভাই আমার দরকার হচ্ছে ভোটার আশা, কত ভোট আসবে, যাতে 14 না হয়, যাতে 18 না হয়, যাতে 24 না হয়, আমি দামি যাতে না হয়, বা রাতের ভোট কেউ যেন অতি উৎসাহী হয়ে না করে, এবং 14 যেন না হয়। আমি চাই একটা জেনুইন ভোটটা কত জেনুইন করা যায়। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আমি পাশ করি না করি এইটা, দিস ইজ নট চ্যালেঞ্জ এট অল। তো আমার চ্যালেঞ্জটা হচ্ছে কত ভোটারকে আমি টার্ন ওভার করাতে পারি, আসলে আমরা আনতে পারি, সেন্টারে আনতে পারি। তো বিএনপির ক্যান্ডিডেট যে বিভিন্ন জায়গায়, আমি আপনাকে বলছি যে বিভিন্ন জায়গায় আপনাকেও নাম্বার দিতে পারি অনেকগুলি, আমি অন্তত 50টা নাম্বার তো আমি দিতেই পারি। আপনি কথা বলে দেখতে পারেন, তারা সবাই ভোটের টার্ন ওভারের জন্য চিন্তা করছেন, ভোটের ইলেকশনের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য চেষ্টা করছেন, যে ইলেকশনের কোয়ালিটিটা যেন ইমপ্রুভ হয়, এবং এটা যেন ডক্টর ইউনূস সরকার যেন অন্তত বলতে পারে যে আমার সময় একটা মোটামুটি একটা জেনুইন নির্বাচন হয়। তো তাহলে আপনি এই যে এইখানে যে এই হিসাবটা দেওয়া হলো, এটা আপনার কাছে তেমন একটা বাস্তবসম্মত মনে হচ্ছে না? আমি আপনাকে বলি, এটা বাস্তবে মাঠের সাথে আদৌ এটার কোনো মিল নাই। মাঠের সাথে আমি আপনাকে বলি, হবিগঞ্জ হবিগঞ্জ 4 আসনের মধ্যে যে জামাত জোট 440,000 ভোট পেতে পারে, হাইয়েস্ট 440,000 ভোট পেতে পারে, এবং কোনো আসনে ধারে কাছেও প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না। তাহলে এ ধরনের যদি একটা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হয়, হ্যাঁ, তো সেই নির্বাচনটাকে আপনি মানে কিভাবে, মানে এটাকে তাহলে আপনার ভোটাররাই বা কিভাবে নিবে? ভোটাররা বলবে তাহলে আমি প্রতিদ্বন্দ্বিতা নাই, আমি যাবো কেন ভোট দিতে? তাহলে তো দিস এটা ইজ তো দ্য আমির কোয়েশ্চন, আমির মতো আরেকটা নির্বাচন হয়ে যাবে না? দিস ইজ দ্য কোয়েশ্চন, দিস ইজ দ্য কোয়েশ্চন, যে ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যেটা এখানে যেটা আমরা যেটা হাক ডাক দেখি, এই ফোনের মধ্যে, ফেসবুকে যে হাক ডাক দেখি, এই হাক ডাকটা আমি বেসিক্যালি আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানও তিনি চাচ্ছেন যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক, একটা বিশাল পার্টিসিপেটরি নির্বাচনটা কত পার্টিসিপেটরি করা যায় এইটা। কিন্তু অন্যান্যরা শুধু দেখবেন আপনি 12 মিনিটের আপনার বা আধা ঘন্টা বক্তৃতা করছেন কোথাও, আমাদের যে জাতীয় কবিতা পরিষদের সাথে তারেক রহমান সাহেব, আমাদের পার্টির চেয়ারম্যান, উনি বক্তৃতা করছেন প্রায় অনেকক্ষণ। তো সেই ক্ষেত্রে ওনার একটা 30 সেকেন্ডের বক্তব্য কেটে তারা বললো যে মৌলবাদের অভয়ারণ্য যেন না হয় বাংলাদেশ, এটা দেখবে। তো এই নিয়ে এটা চালালো 3 দিন। আমি যে কোনো একটা জায়গায়, ধরুন একটা সেমিনারে সবাই বক্তৃতা করলাম, 15 মিনিট বক্তৃতা করছি, 12 মিনিট বক্তৃতা করছি, ওইখান থেকে 30 সেকেন্ড কেটে আমারে আপনারে বলবে যে মৌলবাদের দালাল, সরি ইয়ার দালাল, ইন্ডিয়ার দালাল, কখনো বলবে নাস্তিক, কখনো বলবে মুরতাদ, কত টাকা পাইছো ইন্ডিয়ার থেকে। এইসব যে কীর্তিকাণ্ডটা, এটা আওয়ামী লীগ আমলে কিন্তু এইরকমটা ছিল না। আমি আপনাকে বলি, গত 10 বছরে 15 সাল থেকে আমি টক শো করি। তো এবং খুব সিরিয়াসলি করি হচ্ছে করোনার সময় থেকে। তো সেই সময়ে কখনোই কোনোদিন আমার ফোনের ইনবক্সে কোনোদিন গালিগালাজ করে নাই, যে গেডি সিরা ফেলামো, এই করে ফেলামো। তো এই সব
খয়ের খান দৈত্য নরশিকারিনী র পুলা, এইটা এইরকম গালি আমাকে ইনবক্সে কোনোদিন দেয় নাই। তো এখন এটা চলছে, এবং আমার কাছে খুব অ্যালার্মিংটা বিষয়টা হচ্ছে যে এই লোকগুলি একসময় মজলুম ছিল। আমরা তাদেরকে, আমি নিজে আহ পল্টনের ঠিকানা টাওয়ার আছে একটা, এইখান থেকে পুলিশ ধাওয়া করে একজন জামাতের কর্মীকে ছাদে নিয়ে গেছে। ছাদ থেকে তাকে, ওইখানের বাড়ির যারা মালিক আছেন তারা বলছেন, আমার ফ্রেন্ড থাকতেন একজন, তারা বলছে যে পুলিশ ধাওয়াইয়া গেল উপরে, ছাদের উপরে, এবং একটা আওয়াজ হলো কিছুক্ষণ পরে। পুলিশ বলল ওই লোকটা 12 তলার উপর থেকে পুলিশের ভয়ে লাফ দিয়ে পড়ে মরে গেছে। আপনি এটা বিশ্বাস করেন কিনা, আমি এটা বহুবার বলছি, বহু টেলিভিশনে, যে জামাত ইসলামের উপর এইরকম একটা নারকীয় হত্যাকাণ্ড পল্টনে, আমার বাসা পল্টনে ছিল যেহেতু, তো পল্টনে এটা হয়েছে ঠিকানা টাওয়ার থেকে। কিন্তু জামাতের একজনও, এই যে তাদের কর্মী যে পল্টন, পুরানা পল্টন ঠিকানা টাওয়ার থেকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলছে, জামাতের কোন নেতাকে কোথাও আমি অনলাইন, অফলাইন, অথবা টেলিভিশনে তো নাই, একটা ফেসবুকে বিবৃতিও দিতে দেখি নাই যে আমাদের অমুক কর্মীটাকে মেরে ফেলছে পুলিশ। বাট আমরা তখন তাদের পক্ষে কথা বলেছে। তো আজকে তারা যখন আমাদেরকে মেলাইন করে, আমাদেরকে শেমিং করে, আমাদেরকে বুলিং করে, ভাই রিয়েলি কষ্ট লাগে। আমি না হয় বুঝি যে ঠিক আছে, ইট ইজ অল রাইট, পলিটিক্স এটা হলো। আমার বউ বাচ্চা স্ত্রী সন্তান, তারা তো মনে করে যে রিয়েলি একটা প্রবলেম, কান্নাকাটি করে ইয়ে করে। তো এইটা আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্স একটা নিউ ফেনোমেনা, দেশের নিউ ফেনোমেনা। এই ফেনোমেনাটা বন্ধ হওয়া উচিত, এবং সবার জন্যই উচিত। কারণ দিন তো একভাবে যাবে না, এই দিন নিয়ে যাবে সেই দিনেরও কাছে। তো সেই দিনের জন্য তো প্রস্তুত থাকতে হবে সবাইকে। তার মানে আপনি বলতে যাচ্ছেন এই যে হাইপ গুলো উঠেছে এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়ার জন্য এরকম হচ্ছে, সোশ্যাল মিডিয়া এগুলোকে একবারে একবারে প্রডিউস করছে। একবার সোশ্যাল মিডিয়ার কাজ কারবার, এটা বাস্তবে ফিল্ডের সাথে কোন যোগাযোগই নাই এটা। আচ্ছা, কিন্তু আরেকটা কথা, যদি নাই থাকে তাহলে আমরা যে আপনার এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেলে এগুলিতে কমপক্ষে 5টা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে জামাতের যে একচেটিয়া বিজয়, এটাকে তাহলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? আমি আপনাকে, মাসুদ ভাই, আমি আপনি তো আমাদের সমসাময়িক ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন পুরো 80-র দশক। তো 80-র দশকের পুরো সময়টাতেই আমরা যখন ছাত্র সংগঠন করছি তখন একভাবে ছিল। তারপরে ছাত্র সংগঠনগুলি বিবর্তিত হয়, এবং গত 15 বছর বিএনপি যে আওয়ামী লীগের ঠেলায়, বিএনপির যে স্কুলিং ছিল ছাত্র সংগঠনের, স্কুলিং ছিল ছাত্রদল প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমি, সমসাময়িক ছাত্রদল, তারপর ছাত্রদল যদি ওই সময় প্রতিষ্ঠিত না হতো তাইলে কি ছাত্রদলটা ঐতিহাসিক প্রতিষ্ঠিত হতো কিনা, এইরকম কোয়েশ্চেন। তারপর সমসাময়িক রাজনীতি, কারা কারা মারা গেল, এই সব গুলো নিয়ে একটা স্কুলিং হতো 1.5-2 ঘন্টার। তো এটা একবারই অ্যাবসেন্ট হয়ে গেল। আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে কেউ রাজনীতি করতে পারলো না, আমাদের তো কেউ গুপ্ত রাজনীতি করে নাই। আওয়ামী লীগের একেবারেই ইয়ার নিচে, আঁচলের নিচে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে, নৌকা স্লোগান দিয়ে তা বিএনপির ছাত্র সংগঠনের কেউ স্লোগান রাজনীতি করে নাই। তো আপনি দেখবেন এরপরে আরো একটা বিষয় হচ্ছে যে 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল জসিমউদ্দিন হলে, সূর্য সেন হলে যখন পোস্টার লাগাইতে গেছে বিএনপির, তখন তাদের পোস্টার ছিঁড়ে ফেলে তারা পাড়িয়েছে ছাত্রদলের কর্মীদের সামনে। তারপর তারা মক করে বলেছে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না। আচ্ছা, এখন এই ইলেকশনটা যদি না হতো, ডাকসু নির্বাচনটা যদি না হতো, তাইলে এখনো ছাত্রদল ওইখানে মিছিল করতে পারতো না, ওইখানে পোস্টার লাগাতে পারতো না, বলতো যে লেজুর ভিত্তিক রাজনীতি করতে পারবে না। তো ডাকসুর মাধ্যমে এরা যে গুপ্ত সংগঠন ছিল, এটা তো অন্তত বের হয়ে এলো যে বাবা তুমি লেজুর ভিত্তি, তুমি জামাত ইসলামের, জামাতের শিবির, জামাতের তুমি লেজুর। তো এখন সে এটা বলতে পারে না। তো এই যে একটা কজ, একটা দৃশ্যমান কজ আমি বললাম, আরেকটা দৃশ্যমান, দুইটা দৃশ্যমান কজ গেল। আরেকটা দৃশ্যমান কজ যেটা দলের পক্ষ থেকে আমি না বলাটাই ভালো, কারণ এই দৃশ্যমান কজটা বলি। অনেকে প্রচার করেছেন এইভাবে যে বিএনপি
বিএনপি হবে সরকারি দল, বিএনপি হবে সরকারি দল, সরকারি দলের ছাত্র সংগঠন যদি ডাকসুতে থাকে, তাইলে আবার গেস্ট রুম কালচার, এই রুম কালচার, ওই রুম কালচার, এগুলো সব ফেরত আসবে। তোমরা বিএনপি কে ছাড়া যারে, বিএনপির ছাত্র সংগঠন ছাড়া যারে খুশি ভোট দাও। কিছু ছাত্রছাত্রী এই অঙ্কটা গিলেছে। আমি আপনাকে বলছি, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেককে জিজ্ঞেস কর, তারা বলছে যে এইরকম, যে এই অঙ্কটা দিয়েছে যে ভাই তোমরা যারে খুশি ভোট দাও, যারে খুশি, শুধু বিএনপি কে দিও না। কেন বিএনপি কে দিও না? বিএনপি গভর্নমেন্টে আসবে, আমাদেরকে ধরে থাপড়াইব। ডাকসু যদি থাকে বিএনপির, তাইলে অন্তত বিএনপির গভর্নমেন্টের এগেনস্টে যদি দল থাকে, এই বিরোধী দল থাকে ডাকসুতে, তাহলে আমরা মিছিল টিছিল বাইর করে বিএনপি কে সাইডে রাখতে পারবো। তো এই অঙ্কটা ছাত্রদের গিলেছে। আর আপনাকে আরেকটা কথা বলি, যে ছাত্ররা সবসময়, তো আপনি জানেন যে এন্টি এস্টাবলিশমেন্ট। এখন বাংলাদেশে পৃথিবীতে একটা মাত্র সরকার আছে যার কার্যক্রম আছে কিন্তু তার দায় নাই। কোন ঘটনা, খারাপ ঘটনা ঘটলে সেইখানে অন্যের উপর দায় চাপানো হয়। আপনি রাজনৈতিক দলগুলি দায়ী হয়, সেটা হয় এনসিপি হবে, নতুবা বিএনপি হবে, অথবা অন্য কোনো দল দায়ী হবে। বাট সরকারের দিকে কেউ অঙ্গুলি নির্দেশ করে না। এই যে অঙ্গুলি নির্দেশ না করার কারণে এই সরকারের যে এই ঘটনাটা, এটা দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে কোনো কাণ্ড, আপনার লালচান হত্যাকাণ্ড, মিটফোর্ডেরটা, যে মারছে সে বিএনপি, যে মরছে সে বিএনপি। মাঝখানে তারেক রহমান সম্বন্ধে কি অশ্রাব্য অশ্রাব্য স্লোগান দেওয়া হলো, মিছিল করা হলো। মিছিল তো করবে যে রাইট টু লাইফ এন্ড প্রপার্টি, এটা দায় কার? সরকারের, কোন রাজনৈতিক দলের তো না। তো সরকারের বিরুদ্ধে স্লোগান দিবি তুই, যে এইভাবে মরলো কেন, সরকার জবাব চাই, পুলিশ জবাব চাই, কিন্তু স্লোগান দিল তারেক রহমানের বিরুদ্ধে। তো এই যে পৃথিবীতে একটা মাত্র সরকার আছে যার কোনো দায়, তার দায়িত্ব আছে, দায় নাই, ক্ষমতা আছে, দায় নাই, তার অ্যাকশন আছে, দায় নাই, দায় হচ্ছে রাজনৈতিক দলের। তো এই জন্য আমি আপনি বলছি, ডাকসু জাক থেকে জকসু পর্যন্ত এই যে অঙ্কটা, এরা মনে করতে ছাত্র যে ক্ষমতায় কি আছে ইউনুস, বাট ইউনুসের কি ক্ষমতা? বিএনপি কে প্রশ্ন করলে এটা পপুলার। আপনি গ্রামেও যদি আপনি যে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটা তার বিরুদ্ধে বলেন, তাইলে কিন্তু আপনি একটা ছোটখাটো হিরো হয়ে যাবেন, ছোটখাটো নায়ক হয়ে যাবেন। তো সবাই তো আমাদের ছাত্র সংঘ, ছাত্র জীবনে আপনি মনে করে দেখুন, আমরা এরশাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, কিছু বুঝে দিচ্ছি, কিছু না বুঝে দিচ্ছি। মসজিদ খান শিক্ষানীতিটা খারাপ না, আমি পরে দেখছি খুব ভালো করে। বিশ্ববিদ্যালয় জীবনে যখন পড়াতে আসলাম, মসজিদ খান শিক্ষানীতি দেখলাম যে আমরা যে বক্তৃতাটা করছি, আপনি মনে করে দেখেন, আমরা গ্রামে গিয়ে যে বক্তৃতা করছি, যে ভাই ক্লাস 3 থেকে 3টা ল্যাঙ্গুয়েজ পড়াইবো, বাংলা, ইংরেজি, আরবি। পড়ালে দোষ ছিল কি? দোষ ছিল না তো। বললাম ক্লাস 8 একটা পরীক্ষা দিবে, একটা জুনিয়র পরীক্ষা আবির্ভাব করবে। তো এইটা যাতে আমাদের ছেলে মেয়ে যেন যাতে ক্লাস 8 আমরা এমনি সার্টিফিকেট পাই, 8 পর্যন্ত পড়লে যদি পাস না করতে পারে তাহলে গরিবের পোলাটা আর চাকরি পাবে না। এই বুঝ তো আমরা দিচ্ছি 83-তে, 84-এ, আপনার মনে আছে তো। এখন আমি আপনি বলছি, ছাত্ররা যে ছাত্র এমন একটা সিলেক্টিভ জনগোষ্ঠী, একটা নির্বাচিত জনগোষ্ঠী, জনগোষ্ঠী যে তারা ক্ষমতাসীন বা ক্ষমতাবান মানুষকে প্রশ্ন করতে, ক্ষমতাবান মানুষের বিরুদ্ধে বলতে এটা অনেকটা পছন্দ করে। বাট বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর যে বিষয়টা আছে, টোটাল জনগোষ্ঠীর বিষয়টা এইরকম না। জি, আমি আপনাকে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি, এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি সংক্ষেপে বলতে পারেন। সেটা হলো যে আমরা দেখছি যে হঠাৎ করে, মানে মাঝখানে অনেক দিন নীরবতার পর হঠাৎ করে এখন আবার গণভোটের ইস্যুটা বেশ আলোচনায় আসছে। এবং গণভোটটা তো নির্বাচনের একই দিন হবে, এবং কি কি প্রশ্ন হবে। প্রথমে দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হলো যে এইগুলি দিলে যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে সবগুলি পাবেন, আবার যদি না ভোট দেন তাহলে একটাও পাবেন না, এরকম প্যাকেজ আকারে এটাকে উপস্থাপন করা হলো। কিন্তু গত দুদিন ধরে দেখছি যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সরকারি পর্যায়ে এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে। পলিটিক্যাল পার্টিগুলির মাধ্যমে বলা হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা হ্যাঁ ভোট চান না ভোট চান। পলিটিক্যাল পার্টিগুলিও বলছে সবাই আমরা হ্যাঁ ভোট চাই, সরকারও বলছে হ্যাঁ ভোট চাই।
তো সবাই যদি হ্যাঁ ভোট চায় তাহলে ভোট